সবাইকে প্রণাম, নমস্কার। কথামৃত পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ঠাকুরের কথা পড়ছিলাম। ঠাকুরের ভূমিকাতে স্বামী হিরণ্ময়ানন্দ মহারাজ কিছু লিখেছিলেন, সেসব বিষয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা প্রথম পরিচ্ছেদ অংশে যাব। আমাদের পাঠ পর্ব আজকে 3। তো এখানে আমরা সকলেই জানি যে এই গ্রন্থখানি রচনা করেছেন শ্রীম মাস্টারমশাই। তো তিনি তার দিক থেকে প্রথমে বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার সাক্ষাতের দিনগুলোর ঘটনা কিভাবে হয়েছিল সেই হিসাবে বলছেন কোনো এক রবিবারে বিকেলবেলায় তিনি তার এক বন্ধু তার সঙ্গে ঘুরতে ঘুরতে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, মানে ওই বন্ধুরই পরামর্শে বা আহ্বানে তিনি এবং তার বন্ধু দুজনেই এই দক্ষিণেশ্বরে এলেন এবং ঠাকুরের সাক্ষাৎ পেলেন প্রথমে। তো যা হয়, যে কোনো মানুষ কোথাও কোনো মন্দির টন্দিরে সাক্ষাৎ করতে গেলে বলে মন্দিরের লোকজন রাখো, আগে মন্দিরটা ভালো করে ঘুরে দেখি, হয় না এরকম? আমরা কখনো কোনো মন্দিরে গেলে প্রথমে দেখি যে আরে দেখার মতো কি আছে মন্দিরে, কোথায় কি ঘর আছে, কি দেবদেবী প্রতিষ্ঠিত আছে, সেসব দেখে টেখে তারপরে যদি কেউ বলে যে এখানে কোনো ব্রাহ্মণ আছেন কি মহারাজ আছেন কি কারোর সঙ্গে দুটো কথা বলবার আছে, তখন সেখানে লোকজন কথা টথা বলতে যায়। আপনারা বেলুর মঠেও গেছেন। বেলুর মঠে গেলে কি হয়, প্রথমেই গঙ্গার ঘাট, সেই মন্দির গৃহগুলো প্রণাম টনাম করে তারপরে যদি কোথাও ভাষণ টাষণ দেওয়া হচ্ছে কি কোথাও কোনো বক্তব্য রাখা হচ্ছে সেখানে গিয়ে বসা হয়, আগে মন্দির দেখা। তো যেহেতু প্রথমবার গেছেন শ্রীম দক্ষিণেশ্বরে, তিনি বলছেন যে প্রথমে গিয়ে আমার প্রথম আগ্রহ হলো যে বিভিন্ন মন্দিরের জায়গাগুলোকে দেখি। তো প্রথম দিন তিনি মন্দির কতটা কীরম দেখলেন এবং সেগুলো পরিচয় কী পেলেন জানি না, কিন্তু এইখানে যখন তিনি লিখছেন তখন এই ব্যাপারে বিস্তারিত লিখছেন। প্রথম দিন হয়তো সামান্যই ঘুরেছেন বা বাহ্যিকভাবে দেখেছেন, প্রত্যেকের নাম আলাদা করে জানা বোঝা সব কিছু হয়ে ওঠেনি, কিন্তু পরবর্তীতে যখন তিনি এসব বিষয়ে জ্ঞাত হয়েছেন সেই বিষয়গুলো তিনি বিস্তারিত লিখেছেন। তো আমরা যতটা সংক্ষেপে পারি সেই মন্দিরের খানিকটা বর্ণনা করার চেষ্টা করি। আপনাদের প্রত্যেকেরই আমি জানি যে অভিজ্ঞতা আছে দক্ষিণেশ্বর কালী মন্দির ভ্রমণের, আমারও আছে, কিন্তু কতটা মন দিয়ে যে আমরাও দেখেছি তাতেও একটু সন্দেহ আছে। আমার তো যথেষ্ট মনোযোগ ছিল না। তো যাই হোক, আমরা দেখি এখানে আলোচনাতে কিছু আসে কিনা। প্রথমে হচ্ছে যে বলা হচ্ছে যে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির, চাতালের উপরে শিব মন্দির আছে, দ্বাদশ মানে 12টা ছোট ছোট কক্ষে ঘরের মন্দির আছে। হ্যাঁ, তার বাইরের দিকে যেখানে গঙ্গার ঘাট, আগে সেখান থেকে নৌকো ছাড়া হতো, বেলুর মঠ যাওয়ার কি কোথাও থেকে যদি আসতো সেই ওখানে ঘাট ছিল, আপনাদের অনেকেরই মনে আছে, আমিও তো দেখেছি। সেখানে নৌকো এসে দাঁড়াতো, ইঞ্জিন চালিত যে নৌকোগুলো, সেসব এখন ব্যাপারগুলো আবার কেটে গেছে, নৌকো ফৌকো আসে কিনা যায় না, কিন্তু লোকজনের চলাচল অন্যদিকে অন্য ঘাটে বলতে অনেকটাই দূরে হয়ে গেছে এখন, অর্থাৎ মন্দির প্রাঙ্গণের একদম লাগোয়া আর কিছু নেই। আগে সেটা একদম লাগোয়াই ছিল, একটুখানি হেঁটে আপনি উত্তর দিকে গেলে পরে ওই আপনার সেই বিষয়গুলো ছিল, সেখান থেকে যাওয়া যেত, মানে খুব একটা ঘনিষ্ঠতা ছিল। এখন ওই ব্যাপারটা খুব কমার্শিয়াল হয়ে গেছে, আলাদা করে ইঞ্জিন বড় জাহাজের মতো এসে গেছে, বটবটি, হ্যাঁ সেসব এসে গেছে। তো সেখান দিয়ে সেই জার্নিটাও খারাপ নয়, কিন্তু সেটা কেউ যদি মন্দির গৃহে নাও আসে সেখানে যাতায়াতের মানে বাণিজ্যিক একটা পথ খোলা হয়েছে, কিন্তু আগে ব্যাপারটা একেবারে হোমলি ছিল অনেকটা। তো ওই ঘাটে রামকৃষ্ণদেব স্নান করতেন, এবং ওই যে ঘাট লাগো একটা চাঁদনি ছিল। আমি ঠিক এইটা কোন জায়গাটাকে বলতে চাইছি আমি এই মুহূর্তে তো বুঝতে পারছি না। বলা হচ্ছে যে চাঁদনিতে অনেক সময় খাটিয়া পেতে খানসামা, পাহারাদার, চৌকিদার এরা অনেক সময় বসে থাকতো, আগে সে সময়ের কথা বলছে। এখন আমরা আমাদের অভিজ্ঞতার সাথে পুরোপুরি নাও মিলতে পারে, কারণ অনেকগুলো বছরের ব্যবধানে, 100 বছরের প্রায় ব্যবধানে অনেক কিছু পাল্টে গেছে। তো সেখানে খাটিয়াতে বসে থাকতো অনেক সময় বাবুরা, ওই সেই পাকা ঘাটে যখন স্নান করতে আসতেন তখন সেই খাটিয়াতে বসে তারা নিজেরা অনেক সময় গল্প গুজব করে তারপরে গিয়ে জুপ করে চান করে আসতেন। অনেক সময় অনেক সাধু ফকির বৈষ্ণবীরাও অতিথিশালায় ভোগের আগে কোথায় বসবে ওখানে বসে গল্প টল্প করে কথাবার্তা বলে বা তাদের মতো তারা সময় কাটিয়ে পরে ভোগের ঘন্টা যখন বাজতো তখন তারা ভোগের জন্য যেতেন। তার মানে ওটা একটা কমন গ্যাদারিং প্লেস ছিল, যেখানে
মন্দিরের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে কেউ কেউ সেখানে হয়তো বসতো, চানের আগে পরে সেখানে বসে সময় কাটাতো। এছাড়া যারা ওই দারওয়ান টাইপের ছিলেন, চৌকিদার যারা ছিলেন, তারা তো ওখানে বসেই থাকতেন, রাতে ওখানে হয়তো শুতেন, এরকম ব্যাপার ছিল। তো হ্যাঁ তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এখন এই যে চাঁদনি আর যে শিব মন্দিরের যে অংশটা, এই অংশটা এই বাইরে থেকে যারা আসতো ওই নৌকো করে এই জায়গাটাকে আগে দেখতে পেতো। হ্যাঁ, সবাই তো বলতো ওই যে দেখো এসে গেছি আমরা মন্দিরে, এরকম একটা ভাব সেই সময় ছিল। তো সেখান থেকে আমরা একটু ভিতর দিকে গেলে পরে কী পাই, পাকা উঠান এবং বিষ্ণু ঘর পাচ্ছি। বিষ্ণু ঘর মানে হচ্ছে রাধাকান্তের মন্দির যেটা, ওইটাই। হ্যাঁ, তার মানে ওই মন্দির থেকে উঠে যদি আমরা নৌকো মানে জলের থেকে গঙ্গা থেকে উঠি, তাহলে হাতের বাঁদিকে আমরা ওই রাধাকান্তের মন্দির পাবো, আর ডান দিক দিয়ে পাবো আমরা ভবতারিণী মন্দির। হ্যাঁ, এই হিসাব যদি বলি তাহলে দিকের হিসাবে আমাদের হিসাবটা অনেকটা দাঁড়ায় যে উত্তর পূর্ব পশ্চিম। মন্দির গঙ্গার ঘাট হচ্ছে মন্দিরের পশ্চিমে, পশ্চিমে মন্দিরটা যেদিকে, মন্দিরটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করা, তাহলে মন্দির হচ্ছে পূর্ব দিকে। মন্দির নিজে পূর্ব দিকে অবস্থিত, পশ্চিম দিকে মুখ করে আছে ভবতারিণী মন্দির। না না উনি না, আমি বলছি এখন ওনার কথাটা ঠিক আছে, দক্ষিণ দিকে মুখ, দক্ষিণ দিকে মুখ আছে। ব্যাপারটা কি হয়েছে, আমরা তো মানে এটা একটা কোণার মতো, হ্যাঁ, এমন একটা কোণ হয়ে আছে, আপনার কাছে মনে হবে যেন আপনি গঙ্গার দিকে মুখ করে আছেন, কিন্তু গঙ্গার যে মুখটা, যে অংশটুকু, সেটা হচ্ছে আমাদের কোন দিক বললাম আমরা, গঙ্গার দিকটাকে পশ্চিম দিক, এবং তার বাদিকে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে দক্ষিণ দিক। মানে যদি মন্দিরে ভবতারিণী দেবীর মুখ যদি বলা হয়, তাহলে তিনি দক্ষিণ মুখও হয়ে আছেন, তার হ্যাঁ দক্ষিণ দিক করে আছেন তিনি, উনি ঠিকই বলেছেন। তো আমরা হ্যাঁ, এখন রাধাকান্ত মন্দিরের মুখ আবার পশ্চিম দিকে আছে। রাধাকান্ত মন্দিরের যে মুখটা আছে সেটা পশ্চিম দিকে মুখ, গঙ্গার দিকে বরাবর আছে আর কি, এরকমভাবে বলা হলো। তো সেই রাধাকান্তর মন্দিরে তো আপনারাও জানেন যে এককালে প্রথম দিকে তিনি শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর সেখানে পুজো টুজো করতেন। তো সেখানে ওই সব জায়গাতেই আপনার পাথর বাঁধানো, চাতাল, উঠোন, বারান্দা, সিঁড়ি, একটুখানি উঠে গিয়ে তবে গিয়ে মন্দির গৃহে প্রবেশ করতে লাগে, এরকম একটা বিষয় আসলে সেখানটায় আছে। তো এরপরে আমরা শ্রী ভবতারিণী মন্দিরের দিকে যদি আমরা দেখি, সেখানে তো ভবতারিণী নিজেই আছেন। হ্যাঁ, তো তার একটু বর্ণনা দেওয়া হয়েছে, তিনি কি পোশাক আশাক পরিহিত থাকতেন, তার হাতে কোন হাতে কি, পায়ে কি, মুখে কি, গলায় কি, কী ধরনের শাড়ি পরতেন, হ্যাঁ, মানে এইসবের বর্ণনা বিস্তারিত আছে। একেবারে আগ্রহী হলে পরে কিছু কিছু জিনিস দেখবেন, আর বাকি কিছু আমরা অল্প বিস্তর একটু কথা বলে নিচ্ছি, অত গভীরে আমরা যাচ্ছি না। তো ভবতারিণী দেবীর মন্দির তো আমরা ভবতারিণী দেখেছি আমরা। হ্যাঁ, তো সেখানে একটা দুটো জিনিস একটু উল্লেখ করা চাই, যে ওই যে শিবের যে প্রতিমূর্তি আছে, সে তো প্রস্তর নির্মিত, মানে সাদা পাথর দিয়ে তৈরি, তার উপরে আবার মা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তার বুকের উপরে সেই ব্যাপারটা আছে, শ্যামা কালীর প্রস্তরময়ী মূর্তি। আর একটা খুব মজার জিনিস এখানে আমার লেগেছে, যে ওই মায়ের পায়ে পাজেব বলে একটা গয়না আছে, পাজেব। এখন সেই গয়নাটা কি, আমি আবার নেট সার্চ করেছি, তোমরা একটু মোবাইলে দেখো। হ্যাঁ হ্যাঁ, পায়ে হ্যাঁ হ্যাঁ চওড়ার মতো করে থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি এগুলো, এটা হচ্ছে পশ্চিম দিকের মেয়েরা পরে, পশ্চিমের মেয়েরা পরে। হ্যাঁ, পশ্চিমের মেয়েরা পরে, এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, হ্যাঁ দেখাও এখানে। হ্যাঁ, তো এই পাজে পশ্চিম দিকের মেয়েরা পড়ে। তো রামকৃষ্ণ দেব ঠাকুরের খুব শখ হয়েছিল, তখন মথুরবাবু এই ব্যবস্থা করে এই পাজেবের মায়ের পায়ের মধ্যে চওড়া করে হ্যাঁ পরানোর একটা ব্যবস্থা রেখেছিলেন। এছাড়া হাতে বাউটি, তাবিজ, নারকেল ফুল, পইচে, বাউটি হাতে, নানান রকম, মানে এখানে অনেক রকম বর্ণনা আছে। মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার, এরকম অনেক রকম কিছু দিয়ে তাকে সাজানো আছে।
মাকে সাজানো আছে। প্রচুর গয়না আছে। হ্যাঁ, তো ওগুলো কি সবসময় পড়া না? সবসময় না না, ধাপে ধাপে পড়ানো হয়। বিশেষ বিশেষ না না, এমনি মা সোনা পড়ানোই থাকে, কিন্তু যেহেতু বড় বড় যখন অনুষ্ঠান তখন বেশি সোনা পড়া, যেমন বড় হারগুলো আবার নানান রকম মিলিয়ে মিশিয়ে পড়াতো। হ্যাঁ, অনেক রকম গয়না যেহেতু আছে, এক এক সময় এক রকম পড়ার ব্যবস্থা নিশ্চয়ই আছে। আর এতদিনে তো এই বিষয়গুলো আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে ভক্তকুলের আগ্রহের কারণে। হ্যাঁ, মা তো দেখেন না, ঢোকার সময় পুরো মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে তো ঢোকাচ্ছে না। আমাদের সময় এখন বই চিন্তা না, এখন এইগুলো খুব ভালো আছে সিকিউরিটি। তখনও দারোয়ান ফারোয়ান ছিল, বরাবরই ছিল, ঠিক আছে। হ্যাঁ, কখনো কোনো চুরি ডাকাতির কিছু ব্যাপার হয়েছে এরকম তো আমরা শুনিনি কখনো, অন্তত মন্দিরে তো শুনিনি। এখন এত ব্যারিকেড করেছে বাবা। এছাড়া ওই একটা চামর আছে, এখানে বলছে যে দেওয়ালের এক পাশে একটা চামর ঝুলানো আছে। রামকৃষ্ণদেব ওই যখন মাকে প্রসাদ দিতেন তখন তিনি এটাকে ইয়ে করতেন আর কি। হ্যাঁ, তো অনেক রকম হ্যাঁ বিষয় আশয় আছে। তো এগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনায় যাচ্ছি না। ওই বেদির যে চারিকোণ 4টি রৌপময় রূপার স্তম্ভ চারদিকে 4টে আছে, এগুলো গেলে দেখতে পাওয়া যায়, আমরা সকলেই দেখেছি। এছাড়া মন্দিরের যে বাইরে চরণামৃত রাখা থাকে, ভক্তগণ সেখানে চরণামৃত গ্রহণ করে তার ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। এছাড়া আছে নাট মন্দির, এই যে মহাদেব যেখানে আছেন, নন্দী এবং ভৃঙ্গি বলছে, সেই বিষয়গুলো সেখানটায় আছে। এছাড়া ভাড়ার ঘর, সেখানে ভাড়ার ঘর মানে কি, যেখানে আপনার ইয়ে থাকে, আপনার ওই মানে মাল মশলা যেগুলো থাকে, প্রসাদের ভোগের আয়োজন, যারা মানে মন্দিরের নিত্য বসবাসকারী আছেন তাদের খাবার দাবারের যত রকম আয়োজন আছে, অতিথি আছে, সকলের আয়োজনের জন্য একটা ভাড়ার ঘর, বা আমরা এটাকে বলি কি স্টোর রুম, যেখানে খাদ্যদ্রব্য সেখানটায় থাকে, এরম রুমে রাখা আছে। তো অতিথি সাধু যারা আসতেন তারা সেই সব জায়গা থেকে, যারা নিজেরা রন্ধন করে খেতেন, তারা ওই যে খাজাঞ্চি ছিল, মানে ভাড়ার ঘরের হিসাব রাখার জন্য একজন খাজাঞ্চি থাকতেন, তো তিনি এইসব বিষয়গুলো দেখতেন এবং তিনি অনুমতি দিলেই ভাড়ার ঘর থেকে যে কোনো খাবার ঢুকতো, মানে বেরোতো, অথবা কোনো খাবার ঢুকলে তিনি তার হিসেব রাখতেন। তো এইসব বিষয়গুলো থাকতো। খাজাঞ্চি অনেক সময় নিজেও সেই ঘরের বাইরে বসে কখনো কখনো প্রসাদ পেতেন, এরম ব্যাপার আছে। যানবাজারে বাবুরা, অর্থাৎ যারা মন্দির প্রতিষ্ঠা করেছেন তারা এলে পরে তাদের বাড়ি মানে যে থাকার জায়গা, সেই প্রাসাদে আবার অনেক সময় প্রসাদ পাঠানো হতো, দুপুরে খাবার বা প্রসাদ পাঠানো হতো, এইসব ব্যাপারগুলো ছিল। এছাড়া দপ্তরখানা আছে, যেখানে মুহুরি, খাজাঞ্চি, ভান্ডারি, দাসদাসী, পূজারি অনেকে এখানে থাকতেন, মানে দাঁড়াতেন, সেসব জায়গাতে থাকতেন। কোনো কোনো ঘর চাবি দেওয়া থাকতো। এগুলির কিছু কিছু বর্ণনা আছে। প্রথম দিন গিয়েই কিন্তু শ্রীমো এসব অত ভালো করে দেখেননি, পরবর্তীতে তিনি দিকে এসব লিপিবদ্ধ করেছেন, কিন্তু প্রথম দিন যাওয়ার পরে একটু ঘুরে টুরে প্রথমে দেখেছেন। প্রথমে রামকৃষ্ণদেব ঠাকুরের মানে ঘরের বসবাসের ঘরের দিকে উকিট্টু মেরে বলছেন যে চলো আমরা একটু মন্দিরটা দেখিয়ে আসি, তো উনি একটু ঘুরে টুরে দেখে নিয়েছেন। তারপরে ওই উঠানের উত্তর পশ্চিম কোণে ওই দ্বাদশ মন্দিরের ঠিক মানে উল্টো দিকে, ঠিক শেষ হয়েছে যেখানে, তার উল্টো দিকে আপনার ইয়ের ঘর, রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর যে আছে, এই ঘরেও আপনারা অনেকে গেছেন, অন্তত বাইরে থেকে তো দেখেছেন। ভেতরেও বসেছেন, হ্যাঁ বসার জায়গা আছে, খাটা আছে। এটা উনি কত তারিখে গেছেন? এটা হচ্ছে আপনার, আমি তারিখটা বলছি, তারিখটা আছে 1877 খ্রিস্টাব্দে, বিকেলের দিকে গিয়েছেন। হ্যাঁ, বিকেলের দিকে ঘুরতে গেছেন এবং সন্ধ্যের দিকে কিছুক্ষণের জন্য বসেছেন। এটা বর্ণনা আসছে, আমরা একটুখানি মন্দিরে বর্ণনা দিয়ে উনি আবার বলছেন যে প্রথম সাক্ষাতের বর্ণনাটা কীরকম হয়েছিল, রামকৃষ্ণদেব ঠাকুরকে কেমন দেখলেন তিনি। হ্যাঁ, আমরা বলছি। তো এরকম করে ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরও আছে। সেই ঘর থেকে একদিকে মুখ করে আপনার গঙ্গা দেখা যায়, এটা একটু ইসের মতো করে আছে। তারপরে নহবতখানা আছে, বকুলতলা আছে, পঞ্চবটি, যেখানে ওই যে পঞ্চবটি বনের মধ্যে গিয়ে বিভিন্ন সময় সাধনা করেছেন, ওটা আপনার উত্তর দিকে, অর্থাৎ আপনার সেই রাধা গোবিন্দর মন্দির পার করে পরে ওই সব সাইডগুলোতে যেতে হয়। তো পঞ্চবটি হচ্ছে, সেখানে আবার ওই 5টা বৃক্ষ খুব প্রচলিত আছে, বট, অশ্বত্থ, নিম্ব মানে হচ্ছে নিম, আমলকি আর হচ্ছে বিল্ব বৃক্ষটা কি জানেন? বিল্ল বেল গাছ। ও, বিল্ল মানে বেল, হ্যাঁ তাই তো, হ্যাঁ ঠিক।
তো এই এবং সেই বেলগাছের ব্যাপারটাও আছে একটা। একদিন রামকৃষ্ণদেব ঠাকুর বেলগাছে পাতা পাড়তে গিয়ে মানে তার কিছু বাকল উঠে এসেছিল, তো ওনার হঠাৎ করে মনে হলো গাছটা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে বা দুঃখ পেয়েছে। হ্যাঁ, তো অন্তরে প্রেম থাকলে যা হয়, সাধারণ বিষয়গুলো তো হৃদয় স্পর্শকাতর হয়ে ওঠে। তো তিনি সেদিনকের মতো আর মানে ওই বেলপাতা আর পাড়তে পারলেন না, এরকম একটা ব্যাপার কিন্তু সেখানে হয়েছিল। পঞ্চবটি যে বন আছে সেখানে, যে বাগান আছে, সেই বাগানে প্রথম তিনি ফুল তুলতেন, হ্যাঁ, পরের দিকে আর এগুলো তুলতেন না। আর গভীর রাতে কখনো কখনো সেই পঞ্চবটি বৃক্ষে গিয়ে যেসব ধ্যান ট্যান করতেন, হ্যাঁ, কান্নাকাটি করতেন, এসবের গল্প কাহিনী আমাদের খানিকটা হলো জানা আছে। এসব ব্যাপারগুলো হতো। এছাড়া জাউতলা, ওই বেলতলার কথা আছে, কুটি বাড়ির কথা আছে, হ্যাঁ, এইসব বিষয়গুলো খানিক করে আছে এখানে। বাসন মাজার ঘাট আছে একটা, ভিতরে দুখানা পুকুর আছে, গঙ্গার ঘাট ছাড়াও দুটো পুকুর আছে। একটা পুকুর তো আপনার মন্দিরের পেছন দিকটা, অর্থাৎ হ্যাঁ পেছন দিকটা একটা পুকুর তো আছে। আর এছাড়া ওই যে দিকের কথা বলছে আপনার, যেখানে ওই শহরের বাবুরা এসে থাকতেন তার লাগোয়া একটা ছোট পুকুর ছিল, সেখানে বাড়ির ঝিরা বাসন টাসন মাজতো, এরকম একটা ব্যাপার ছিল। আস্তাবল ছিল, গোশালা ছিল, পুষ্পোদ্যান ছিল। এগুলো কিন্তু আমার অভিজ্ঞতায় খুব একটা নেই, আমি অন্তত অত দূর অবধি যাইনি, ঠিক আছে, এগুলো নেই এখন, হ্যাঁ, অন্তত আমি বলতে পারি না। হ্যাঁ, এবং ওই উত্তর দিকের যে অংশটা আছে, অর্থাৎ ওই পঞ্চবটি বন্টনের পরে গিয়ে নাকি বিশাল আপনার প্রাচীল ছিল, যার ওপাশে ছিল সরকারি ওই যে অস্ত্রাগার বা গুদাম, এই ধরনের ঘর ছিল। তো আমরা অ্যাকচুয়ালি এগুলো মাত্র যে পড়া মাত্রই জানলাম, এর বেশি কিছু আমাদের জানার সুযোগ নেই। এইভাবে মানে উনি বর্ণনাটা করেছেন পরে, যে এই যে দক্ষিণেশ্বরের মন্দির, এই মন্দিরে এত ঘর, এত জায়গায় এত বিষয়গুলো ছিল। বিভিন্ন বাগান টাগানের বর্ণনাও এখানে আছে। যারা ভীষণ রকমই আগ্রহী এই সেই সময়ের প্রেক্ষাপটে আর আজকের প্রেক্ষাপটে তুলনামূলক আলোচনা করার ক্ষেত্রে, তারা এই বিষয়গুলো পড়ে দেখে নিয়ে কখনো কখনো সরেজমিনে গিয়ে দেখতে পারেন যে আমি যা বইয়ে পড়লাম আর বাস্তবে কি আছে একটু তুলনামূলক দেখে নিলাম। অনেক কিছু মিল পাওয়া যাবে, বিশেষ করে মন্দির গৃহগুলো। আর যেগুলো টেম্পোরারি বিষয়, সময়ের কালে কালে এতগুলো বছরের ব্যবধানে এসব পরিবর্তন হয়ে গেছে। তো এইবার আসছি আমরা 1882 খ্রিস্টাব্দের ইংরেজি মাস আপনার মার্চ মাসে এই শ্রীমও প্রথম গেলেন। 1882 মানে অনেক পরে হিসেব মতো, ঠিক আছে। 1955-তে আপনার ওই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, তারপরে তো 55-56 সালের দিকে, তারপরে তো আপনার অনেক সময় কেটে গিয়েছে। 1900 না, এটা 1800 হবে। 1882 খ্রিস্টাব্দে গিয়ে মার্চ মাসে মোটামুটি হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এরকম একটা সময়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছেন বন্ধুকে নিয়ে। তো তিনি এই ঘুরতে সেই বন্ধুই বলল যে চলো আমরা একজন পরমহংসের কাছে সাক্ষাৎ পেতে চলি, আমরা সেখানে যাই। ওই বন্ধুর উৎসাহে নিয়ে হয়। সাধারণত এরকমই হয়, যে কোনো জায়গাতে গেলে প্রথম সবাই যায়, কেউ একজন আছে যে নিয়ে যায়, পরে দেখা যায় সে হারিয়ে যায়, যাকে নিয়ে যায় সে রেগুলার হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হতে থাকে অনেক সময়। তো প্রথমে যখন মাস্টারমশাই এই রামকৃষ্ণদেব ঠাকুরকে যখন দেখলেন, সেই দিনের কথা বলছেন যে তিনি ভিতরে ঘরে বসে আছেন এবং সন্ধ্যের দিকটা সময়টা, তো সন্ধ্যের দিকে যেটা হয় যে কিছু ভক্তবৃন্দ সেখানে ওই মেঝেতে চাটিয়ার উপর বসেছিল। তো তিনি যে সময়ে ওই বাইরে ওই মন্দির দর্শন করতে গেলেন, তারপরে যখন ঘুরে টুরে এলেন দেখলেন যে ঘরের দরজা বন্ধ আছে, কারণ বলা হচ্ছে যে ভিতর থেকে আপনার ধুনু দেওয়া হয়েছে, তো ধুনু দেওয়া হলে পরে যা হয় দরজা জানালা বন্ধ রাখতে হয়, ঘরে পোকামাকড় বেরিয়ে যায়, মশা টশা মরে যায়, এরকম ব্যাপার থাকে। এছাড়া সুন্দর সুগন্ধ হয়, খোলা রাখলে তো গন্ধটা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয় সবসময়। সেই বিষয়টা মোবাইলটা রেখে দাও এখন কথাগুলো শোনো। হ্যাঁ, তো সেই বিষয়টা, তো তিনি যখন ঘুরে টুরে এলেন দেখলেন যে ভিতর থেকে দরজা বন্ধ আছে। তো সেই সময় ওখানে আপনার একজন জি দাঁড়িয়েছিল, বৃন্দাজি, হ্যাঁ বৃন্দেজি। তো তিনি তাকে জিজ্ঞেস করছেন, ওই মাস্টারমশাই, যে কি হচ্ছে ভেতরে? বলে কিছু নয়, ধুনু দেওয়া হয়েছে, ভিতর থেকে দ্বার বন্ধ আছে। বলে এখন মাস্টারমশাই তো সভ্য ভদ্রলোক, তিনি চট করে কোনো ঘরে ঢুকে পড়তে পারেন না, এই জন্য জিজ্ঞেস করছেন যে আদৌ কি মানে ঢুকতে পারবো কি আমরা, পারবো না, হ্যাঁ, এরকম একটা দ্বিধার ব্যাপার আছে। এখন আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে সবার ছিল অবারিত দ্বার, মানে দ্বার কখনো বন্ধ হতো না, ভিতর থেকে বন্ধ থাকলেও ঠেলে ঢুকে যেল, মানে
এমন বিষয় যে এখানে গোপন করার কিছু নেই, কোনো প্রাইভেট সময়েরও কিছু নেই। সবসময় সবার সঙ্গে মিশে আছেন। আর যতটুকু আমরা জেনেছি বুঝেছি তাতে দেখা যাচ্ছে রামকৃষ্ণ দেব ঠাকুর ছিল কি খুবই আন্তরিক। নতুন কারোর সঙ্গে দেখা হয়েছে হাজারো প্যাচাল, মানে এরকম হয় না অনেক সময় কারোর সঙ্গে দেখা করতে গেছি, হ্যাঁ হয়তো আমি কোনো কিছুই বলছি না, তিনি একের পরে এই কথা সেই কথা জিজ্ঞেস করছেন, খবর নিচ্ছেন, নেই করছেন, নানান কথা টথা বলে খুব ভালো সময় কেটে গেল। তো ওনার আন্তরিকতা এই পর্যায়ে ছিল, সকলের প্রতি এত প্রেম যে কাউকে অবহেলা করা, হ্যাঁ কাউকে দুচ্ছাই করা বা কাউকে পাত্তা না দেয়া, হ্যাঁ এরকম ব্যাপারটা পাচ্ছিল না। যেই যেত তার সঙ্গেই একটু অনেকটা যেন কোনো রকম রাগ নেই, কোনো আমিত্ব নেই, কোনো অহংকার নেই, হ্যাঁ এই ভাব, হ্যাঁ ঠিক, মানে সবাই কি আপন, প্রথম সাক্ষাতে চেনে না চেনে না সবাই কি আপন, সবার জন্যে এরম ব্যাপারগুলো তার মধ্যে ছিল। তো তিনি তার আগে যখন একবার দেখলেন, তো ওখানে একটা কথা প্রসঙ্গে এক ভক্ত যখন বলছিল, তো তখন তিনি একটা কথা খুব সুন্দর বলছিলেন, সেই কথাটা একটু আমরা উল্লেখ করি। তো ঠাকুর বলছেন যে যদি একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জেনো যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওমকার জপলেই হলো। আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওমকারে লয় হয়। এই যে কথাটা বলছে খুব গুরুত্বপূর্ণ, গীতা তো এইসব বিষয়গুলো আছে। কীভাবে আসছে যে প্রত্যেকটা সাধনারই ধাপ আছে, স্তর আছে। কেউ যখন প্রাথমিকভাবে ওই যে আমরা অনেক সময় উদাহরণ দিতাম, ছোটোবেলায় যখন আমরা মন্দিরে যেতাম, সে মন্দিরের গায়ে রামায়ণের মহাভারতের যে ঘটনাবলী চিত্রিত থাকতো, আমাদের কাছে সেগুলি ধর্ম মনে হতো। কালে কালে যখন এই বিষয়গুলোতে আরও গভীর আগ্রহ আসলো, সেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত পড়ে তার সম্পর্কে কিছু জানা হলো। তো যখনই কেউ এই ভক্তিপথে বা ধর্মপথে তার যে জার্নিটা শুরু করে, এরকম স্বাভাবিক বিষয় থেকেই শুরু করে, কিন্তু আস্তে আস্তে এগুলোরও উত্তরণ হয়। তো এই যে গায়ত্রী নাম, সন্ধ্যা আরতি, এগুলো যা আছে প্রাথমিক পর্যায়ের জন্য ঠিক আছে। এক সময় যখন মানুষের হরি নাম নিলেই যখন রোমাঞ্চ আসে, তার ভিতর প্রেম ভাব এসে যায়, তখন গায়ত্রী নাম টামগুলো খুব একটা থাকে না, তখন হরি নামেই যেন অনেক কিছু হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। এই ভাব কে বুঝবে? এটা কিন্তু মানে লিখিত কথা হলে হবে না। যে যার কাছে এই ভাব আসবে সেই বুঝবে যে এখন আমার আর গায়ত্রী মন্ত্র হরিনামে কাজ হয় না, বা আমার এই ওমকারেই কাজ হয়ে যাচ্ছে, বা কিছু না করেও আমার কাজ হয়ে যাচ্ছে, কারণ আমি সবসময় সেই ভাবেই ভাবিত আছি। এই প্রয়োজন। গাছের কোন পাতা ঝরবে এটা গাছ ঠিক করে না, পাতাই সময়ে সময়ে যখন পাতা পেকে যায়, ফুল পেকে যায়, ফল পেকে যায়, তখন আপনিই ঝরে পড়ে, কাউকে বলে দিতে হয় না। তো এই যে আড়ম্বর, এই যে যা কিছু দিয়ে শুরু প্রাথমিক, সেগুলো একসময় এমনিই কেটে যায়, স্তরের উন্নতি ঘটে, স্থিতির পরিবর্তন ঘটে। এই কথাটা একদম প্রথম দিকে যে শ্রীম গিয়ে প্রথমেই শুনছেন এই কথাগুলো হচ্ছিল, যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়ে যায়। কখনো কখনো কি হয়, হরিনামেই রোমাঞ্চ এসে গেল, আর কিছু না, একটু নাম করছে ভাব এসে গেল। তো যাই হোক, তো এই মাস্টারমশাই যে তার যে বন্ধু সিধু আছে, তার সঙ্গে ঘুরতে পরে আবার ওই ঘরের সামনে এসে দাঁড়ালেন। তখন বৃন্দা বললেন, হ্যাঁ যাও না, কি আছে, অসুবিধা নেই, ঠেলে ঢুকে পড়ো, অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, এখন আটকানো আছে, তুমি ঢুকে গেলেই ঢুকে পড়বে। তো তারা কি করলেন, তিনি একটু ঢুকলেন। তো ঢোকার আগে আবার একটু ব্যাপার আছে, আরেকটা খুব মজার জিনিস ঘটেছে। রামকৃষ্ণ ঠাকুর ওখানে যে বৃন্দে জিয়ে আছে, তো মাস্টারমশাই জিজ্ঞেস করছেন বৃন্দেজিকে যে এই যে মহারাজ বা এই যে কী পরমহংস যে আছে, সাধু যিনি আছেন, উনি তাহলে খুব বইটুই মনে হয় পড়েন না, এত জ্ঞান এত নাম টাম শুনেছি। বলে বই, ওমা তো আকাশ থেকে পড়েছে, কখনো তো বই পড়তে দেখিনি। বিন্দি যে বলছে যে এর তো বইটুই কখনো পড়তে দেখিনি, এর যা কিছু আছে সব মুখে মুখে, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে মানে সাক্ষাৎ বেদান্ত বিষয়ের বক্তা, এটা এখানে বইটুই ব্যাপার নেই, হ্যাঁ মুখে মুখে, হ্যাঁ ওই তখনকার যেরকম একটু আঞ্চলিক টান ভাষা যে ছিল, হ্যাঁ ওই যে ইয়ে ভাষা আছে, হ্যাঁ তো ওরমভাবে উনি বলছেন আর কি। হ্যাঁ তো এসব শুনে এখন উনি আবার অবাক হয়ে গেলেন যে কি বইটুই পড়ে নেই আবার কেমন, তাহলে কি জানে, আর এর কাছ থেকে আর কি জানবো, যেহেতু তিনি নিজে কিছু বইটুই পড়ে এসছেন, তো তার কাছে এরকম একটা
প্রথমে বোধ হলো। তো যাই হোক তারা সেই সময় গিয়ে মানে ঢুকলেন। তো যে কেউ ঢুকলে কি হচ্ছে, আবার ইশারা করে বসতে বললেন, ওনারা দুজন মেজের উপরে বসলেন। তো ঠাকুর আচ্ছা, এখানে কিন্তু তা আমি দেখতে পাইনি অবশ্য। এখানে দেখা যাচ্ছে ঘরের লোক ছিল না, ওনারা দুজনেই ছিলেন, ঘরের লোক ছিল না, এখানে ওনারা দুজনেই ছিলেন প্রথম দিনের সাক্ষাতে। হ্যাঁ, দুজনেই ছিলেন। তো এখন ঢুকলে পরে যখন বসছেন তখন ঠাকুর স্বাভাবিকভাবে রামকৃষ্ণ ঠাকুর জিজ্ঞেস করছেন, কোথায় থাকো হে, কী করো, হ্যাঁ বরানগর কী করতে এসেছো? তো মাস্টার এসব কথাবার্তা বলছেন যে আমি এই থাকি, এই করি। হ্যাঁ, আর কথা বলছেন বটে, কিন্তু মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়, কে মানে বলতে বলতে শুনছেন, আবার একটু বাদে ও হ্যাঁ হয়তো হ্যাঁ, তারপর আবার একটা কিছু বলছেন, চেতনা ফিরে আসলে মাঝে মাঝে একটু অন্যমনস্ক। কারণ কি, এখানে শ্রীমো আবার এখন এসে যে বর্ণনা করছেন যে অনেক সময় কী হয়, ওই যে ইসেরা যখন মাছ ধরে, মাছ ধরার ক্ষেত্রে আদার দিয়ে মাছটা ফেলে, তো উপরের দিকে একটা ইসের মতো থাকে, ওটাকে বলে ফাতনা। হ্যাঁ, তো ওটা মাছ যখন খোটে, ওটা একটু টান পড়ে, ওটা নড়াচড়া পড়ে, যখন বিশেষ ট্রেনে নিয়ে চলে যায়, তার মানে মাছ কী হচ্ছে, খাবার মানে নিয়েছে। তখন ওই দেখে বুঝে টেনে নিতে হয়। তো ওনাকে দেখে যেন মনে হচ্ছিল যে ওনার মনটা যেন ফাতনার দিকে পড়ে আছে। এরপরে আশেপাশে দেখছেন, মাঝে মাঝে টিফিন করছেন কি কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু মনটা যখন ওই দেখছেন যে একটু নড়াচড়া হচ্ছে, ওই মানে ফাতনা নড়াচড়া করছে, তো ওদিকে মন, হ্যাঁ মানে মন একটা অন্য কোথাও দিয়ে রেখেছে, বাদ বাকি সব কিছু চলছে, ওনাদের সঙ্গে কথা বলছে বটে, কিন্তু কোথাও না কোথাও যেন একটু অন্যমনস্ক, কোথাও যেন মাঝে মাঝে খেয়েই হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মাস্টারমশাই তো প্রথম দিনের ব্যাপার, তো উনি যখন দেখছেন একটুখানি অন্যমনস্ক, উনিও বিবেচক মানুষ, বলছেন তাহলে আপনি কি এখন সন্ধ্যা করবেন, কি তাহলে কি আমরা আসবো? ও তো বলছেন সন্ধ্যা, না না না, মানে কোনো কিছু তো ঠিক নেই, হ্যাঁ কোনো নিয়মে আটকানো। এই কথাটা তো হচ্ছে সাধনার যে পথটা বাছাই করেছেন এবং যে পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, সেখানে নিয়ম কারণ বাধা নেই। আপন ইচ্ছায় করেন যখন তখন এখন তো কোনো নিয়মই নেই। মানে নিয়ম বলতে কি হচ্ছে বলছি, যে কখন ভাবান্তর হবে, কখন সমাধিস্থ হবেন, তার কোনো নেই। যখন ভাব এসে যাচ্ছে তখনই হয়ে যাচ্ছে, হয়তো তখন খুব জরুরি প্রয়োজন, কিন্তু সমাধিতে চলে গেছে। জগতের প্রয়োজনের সাথে মানে ইসের সম্পর্ক নেই। তো এই করতে করতে যখন ওনারা বেরিয়ে যাবেন, এরকম একটা ভাব প্রথম দিন, তো বলছে ঠিক আছে আবার এসো তাহলে, এরকম বলে তিনি কি হচ্ছে শেষ করে দিনে ওনারাও বেরিয়ে এলেন। তো ওই আমাদের শ্রীমোর মাথায় একটু ভাবছিল, একটা কথা তিনি ভাবছিলেন যে বইটুই না পড়েও কোনো মানুষ এরকম মহৎ হতে পারে বা হতে পারে, হয় কি আসলে, মানে উনি তখনও পুরোপুরি নিশ্চিত নন যে ঠিক কার সাক্ষাৎ হলো বা কী লাভ হলো বা কী বিষয় আশয় হলো, এরকম একটা ব্যাপার কিন্তু তখন ভিতরে ভিতরে চলছে। এটা হচ্ছে আমাদের প্রথম দর্শন। হ্যাঁ, দ্বিতীয় দর্শনটা বেশ, দ্বিতীয় দর্শনটা খুব সুন্দর। ইয়ার্কি করতেন খুব রামকৃষ্ণদেব ঠাকুর, একদম হাসির ছলে সাধারণ সব কথাবার্তার মধ্য দিয়ে ইয়ার্কি করতেন। ও কি ঘুমিয়ে পড়লো নাকি? ও শুনছে, আচ্ছা হ্যাঁ। তো এখন ওই যে বলছে না পরে আবার এসো, তো মাস্টারমশাই যেতে যেতে ভাবছেন যে আরেকদিন আসতে হবে, তাহলে সকালের দিকে আসবো, বিকেলের দিকে লোকজন বেশি থাকে, সকালের দিকে ঠিক আছে। তো উনি ঘুরে ফিরে আবার এখন বন্ধু কিন্তু আর নেই, হ্যাঁ নিজেই আবার চলে এসছেন। যা হয় আর কি, পরে বন্ধু থাকে না, যার আগ্রহ সে ওখানে চলে আসে। আমাদের ছোটোবেলায় মনে আছে যে আমরা একজন বন্ধু আমাদেরকে নিয়ে গেছিলো, বলো তখন ক্লাস 5-6 পড়ি, বলে এই হচ্ছে পাঠাগার, এখানে একজন কিন্তু খুব ভালো পাঠাগার আছে, কিন্তু লোক নেই। এই যে আমাদের মনোরঞ্জন পল্লী যেই সে আছে সরকারি পাঠাগার, হ্যাঁ এখানেও আমিও ছিলাম। কিন্তু কালে কালে বিষয়গুলো কিন্তু এখন বই পড়াটা এত, হ্যাঁ মেম্বার করে নিতে হয়। আমার ছোটো মেয়ে বড় মেয়েকেও করা আছে, অনেক বই আছে, পাঠক নেই, লোক নেই, প্রচুর বই আছে, সরকারি কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, তো সামান্যই খরচা, কিন্তু এখন মানে হ্যাঁ সামান্য কিছু টাকা ডিপোজিট থাকতো, আর বাকিটা এমনি এমনি হয়ে যেত। আর যে কেউ বই পড়ার আগ্রহী থাকে তাকে এমনি করেও দিয়ে দিত, অনেক সময় রাখতো না। তো যাই হোক, সেই সব ব্যাপারগুলো আছে। তো ওরমই আর কি, যে একবার কেউ একজন নিয়ে গেছে, কিন্তু যার পড়ার আগ্রহ সে এখন রেগুলার যাচ্ছে, কিন্তু যে নিয়ে গেছে তার খবর নেই। তো একদিন তিনি সকালবেলা 8টার দিকে, তখন ওই যে দক্ষিণেশ্বর এলেন, তখন ঠাকুর কামাতে যাচ্ছেন, দাড়ি কামাতে যাচ্ছেন, নাপিত এসেছে দাড়ি কামাতে যাচ্ছেন।
তো ওই এখানে হালকা মার্চ মাসের ব্যাপার, হ্যাঁ, যেহেতু বলছিল হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো একটু একটু শীত আছে, তখন ওই তিনি গিয়ে দেখছেন যে একটুখানি একটা, এটাকে আমরা বলবো গায়ে একটা র্যাপারের মতো আছে, মেলো স্কিন টাইপের, হ্যাঁ, ওই তো সেই ঠান্ডার মধ্যে যা হয় একটুখানি জড়িয়ে রাখার জন্য, পায়ে চটি, হ্যাঁ, এবং হাসি হাসি মুখ, মানে সকালবেলা ওনার মুড খুব ভালো আছে, হ্যাঁ। তো মাস্টারমশাই দেখে আবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়, মানে ঠিক মনে নেই, এর আগে এসছে এই হয়েছে সবার সাথে তো কথা। তো মাস্টারমশাই বলছেন আমি কলকাতায় থাকি, বড়নগরের বাড়িতে দিদির বাড়িতে এসেছিলাম, ঈশান কবিরাজের বাড়ি। বলে ও ঈশানের বাড়ি? তখন ওনার একটুখানি মাথায় এলো, বললো আরে কেশব কেমন আছে একটু বলো তো, ওর তো বড় খুব অসুখ করেছিল শুনেছিলাম। তো এখানে কিছু আবার একটু সরলতার ব্যাপার আছে, বলে যে হ্যাঁ কেশবের জন্য মায়ের কাছে তো আমি মানত করেছিলাম, বলে ডাব চিনি মেনেছিল, হ্যাঁ, যে কেশবের শরীরটা তো ভালো না, মায়ের কাছে কেঁদে কেটে বললাম যে ওকে তুমি একটু সুস্থ করে দাও, আমি ডাব চিনি মেনেছিল, মানে একেবারে সরলতা। হ্যাঁ, যিনি এত বেদান্ত দর্শনের ধারণাকেও মাথায় ধারণ করে রেখেছেন, তার মধ্যেও আবার এত সরলতা যে ডাব চিনি সংস্কারটাকেও মানে ছাড়তে পারেননি। হ্যাঁ, যে কোনো কিছুই অর্থহীন না, জীবন যেমন আমাদের সবসময় যেরকম রাখে। হ্যাঁ, হতে পারে কেউ একজন আপনার শুদ্ধ আহার করে, কি বলে এটাকে ভেগান হয়েছে ধরো, হ্যাঁ, তারপরেও তার তো মাঝে মাঝে চিটিং ডায়েট হয়ে যায়, কখনো কখনো কোথাও না কোথাও বিশেষ কিছু নাম শুনে ঠিক খেতে চলে যায়, অনেকটা এই টাইপের আর কি। হ্যাঁ, যে জানেন সত্যটা কী আছে, সুন্দরটা কী আছে, প্রতিষ্ঠাটা কোথায় আছে, কিন্তু তারপরও ডাব চিনির সংস্কারটা কিন্তু ছাড়তে পারেন না সরলতার কারণে। যে জীবন আমাদেরকে এরমভাবেই এগিয়ে দিয়েছে, এই জীবনের উচ্চতা আছে, আর এবার জীবন সাধারণের মধ্যেও দাঁড়িয়ে আছে, মাটিতে আছে। হ্যাঁ, মহান হয়ে মানে মাটি ছাড়া হয়ে যায়নি, এরকম ব্যাপার। তো তিনি বলছেন মায়ের কাছে কাটলাম কেশবের শরীরটা যদি একটু ভালো হয়ে যায়, হ্যাঁ, এরকম বলছিলেন তিনি। তো সেই রামকৃষ্ণ দেব ঠাকুর কথা প্রসঙ্গে ওই যে কথা বলছেন আর ওই যে দাড়ি কামাচ্ছেন, তো কি হয় দাড়ি কামাতে গেলে অনেক সময় নাপিত কী করে একটু ঘাড় কাত করে দিল, একটু বললো মুখটা তুলুন, হ্যাঁ, তো দাড়ি কামাচ্ছেন আর কথা বলছেন, তো কথাগুলো অনেকটা তোতলানোর মতো হয়ে যাচ্ছে, একটু বলছেন আবার একটুখানি মানে এরকম একটা ভাব এসে গেছে। হ্যাঁ, তো এর মধ্যেই কথা চলছে, ওনার সঙ্গে কথা চলছে, এর মধ্যে আবার কোনো এক কি প্রতাপের ভাই এসেছিল সেই সব ব্যাপারও বলছিল। ওই যে বললাম না আলাপি লোক, মানে এই কথা সেই কথা নানান কথা বলতে থাকে। তো কথা বলতে বলতে বলছিলেন ওই প্রতাপের ভাই তো একদিন এসেছিল, তো কাজকর্ম নেই, এখানে এসে থাকবে শুনলাম, হ্যাঁ, তো বউ ছেলে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছে। তা আমি তো প্রথমে ধমকে দিলাম, তাহলে ছেলে মেয়ে হয়েছে এতগুলো ছেলে মেয়ে, কোথা থেকে এতগুলো ছেলে মেয়ে হলো, এদেরকে কে খাওয়াবে পড়াবে, আবার সে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো লজ্জা করে না তোমার, এরকম একটা ব্যাপার, মানে একটু ধমকে দেওয়া আর কি। হ্যাঁ, বলে এখানে থাকার দরকার নেই, হ্যাঁ, চলো তুমি ছেলে মেয়েকে নিয়ে যাও, কোনো একটা কামাইয়ের ধান্দা করো, হ্যাঁ, সংসারে থাকো, ভালো মতো থাকো, সবাইকে নিয়ে থাকো। কি মেয়ে ছেলে মেয়ে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে এসে তুমি এখন মন্দিরে থাকতে এসছো। হ্যাঁ, তার মানে কী হচ্ছে তিনি বুঝেছেন। অ্যাকচুয়ালি অনেক সময় আমাদেরও অনেক সময় এরকম একটা ভাব এসে যায় সংসারের প্রতি, কখনো কখনো বীতশ্রদ্ধ হয়ে, দুই একটা ঘটনায়, সবসময় নয় কিন্তু, যে দূর ভালো লাগছে না সংসার, মন্দিরে গিয়ে থাকবো, ওখানে বুঝি ভালো হবে। কিন্তু আমরা তৈরি হই না, পুরোপুরি যখন তৈরি হই না, হ্যাঁ, তখন এরকম বিষয়গুলো কি হয়, 2-4 দিন মন্দিরে ঘোরাঘুরি করে আবার সেই সংসারেই ঢুকে যাওয়া, হ্যাঁ, সেই গর্তের মধ্যে এসে ঢুকে যাওয়া। তো এই জিনিসগুলো তো রামকৃষ্ণদেব ঠাকুর দেখেছেন, জেনেছেন, যে কারণে যখন ওই যে প্রতাপের ভাই এসেছিল এবং বলছিল যে মন্দিরে এসে থাকবে, তখন তাকে ধমকি দিয়েছে, জানে এ থাকবে না, ও 2-4 দিন থাকবে, কদিন বাদে আবার ঠিক বেরিয়ে যাবে, তার থেকে বরঞ্চ ওকে একটা রুজির ব্যবস্থা করতে পারলে, এই যে বউ ছেলে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়ে ভীমরতি ধরেছে, এর থেকে বেরিয়ে সংসারই করবে। যার জন্য যাকে সংসার করে আছে তাকে সংসার করতে হবে, আর যার সন্ন্যাস হওয়ার তাকে সন্ন্যাসের পথে নাও, এরকম মানে আগে থেকে একটা মানে পর্যবেক্ষণ, এবং পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে কর্তব্য। হ্যাঁ, এমন নয় যে আচ্ছা এসছি যখন 2-4 দিন একটু গায়ে খাটিয়ে নিই, বিনা পয়সায় যখন পেয়েছি, মতলববাজ না, হ্যাঁ, এরম না যে না তোর দরকার নেই, তুই সংসারেই যা, এরম বিষয় আসে। তো যখন মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন, তখন এবার মাস্টারমশাইয়ের দিকে মন দিয়েছেন, হ্যাঁ, ইয়ার কি করছেন, বলছে কি হ্যাঁ মাস্টার তোমার কি বিয়ে হয়েছে? মাস্টারমশাই বলছে হ্যাঁ আজ্ঞে হয়েছে। তো ওই যে দাড়ি কামাচ্ছে রামলাল বলছে এই রামলাল যা বিয়ে করে ফেলেছে, যা গল্প শেষ, এই তো শেষ। হ্যাঁ, কী অবস্থা, কী হলো, এখন বিয়ে করে ফেললো, যা।
হ্যাঁ, এবার আবার জিজ্ঞেস করছেন। এখন মাস্টারমশাই বলছে ব্যাপারটা কি, হঠাৎ করে আমি গিয়ে বসছি, আমাকে বলছে বিয়ে করে ফেলছে। হ্যাঁ, বলছে যে তারপরে আবার বলছে তোমার কি ছেলে হয়েছে? তো মাস্টারমশাই এবার ভয় পেয়ে গেছে, বলে তো ছেলে তো হয়ে গেছে। বলছে হ্যাঁ আগে ছেলে হয়েছে। বলছে যা, আরও হয়ে গেছে, শেষ সর্বনাশ। হ্যাঁ, কেন? কারণ ছেলে হলে কি হচ্ছে, নাতি পুতি এরকম বংশ পরস্পরে উত্তরাধিকার একটা ভাবনা চলে আসে, সংসারে হ্যাঁ জড়িয়ে যাচ্ছে বেশি। তো এখন মাস্টারমশাই প্রথমে ভাবছেন যে ব্যাপারটা কি, জীবনে কোনোদিন তো এই বুঝিনি যে বিয়ে করলে পরে এরকম পুরস্কার পেতে হয়। হ্যাঁ, তখন আবার বলছেন, হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাকে তোমার লক্ষণ দেখে ভালো লাগছিল, মানে তোমার চেহারায় চোখে মুখে একটা লক্ষণ আছে, বোঝা যায়। হ্যাঁ, যে মনে হচ্ছিল খুব ভালো লক্ষণ। এখন তুমি যা করে বসে আছো, এই যে লক্ষণ রেখেছো, তাতে কিন্তু সেখান থেকে মুক্ত হওয়ার মানে খুব একটা রাস্তা দেখছি না। এই জন্য মানে উনি এই কথাটা বলছেন যে এই যে বিষয়টা, এটা কিন্তু মানে একটুখানি ভালো লাগছে না। কেন এই কথাটা বলছেন, এর পরবর্তীতে দেখাও যায়। সে শ্রীমও একটা জায়গাতে স্বীকার করছেন, কি স্বীকার করছেন, যে এই যে উনি লিখছিলেন রামকৃষ্ণদেব ঠাকুরের কথাগুলো, সপ্তাহে একদিন করে যেতেন। কেন একদিন করে যেতেন? উনি তো সংসারী মানুষ, স্কুল ছিল, ছুটির দিনগুলো ছাড়া যেতে পারতেন না। হ্যাঁ, তার মানে কী হচ্ছে, ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু ওই যে ব্যস্ত হয়ে গেছে, হ্যাঁ আটকে আছেন, এরকম বের করে যেতেন। কিন্তু পরবর্তীতে আবার খুব নিয়মিত হয়ে গেছেন, প্রায় প্রতিদিনই যেতেন, লেখাতে মন এসে গেছিলো। তার মানে যখন তৈরি হয়ে যান, তখন এই সংসারের বন্ধনগুলো, যেমন অনেক সময় হয় আমরাও এরম অজুহাত দেখাতে শুরু করি, কি করে আসবো, আমার তো সেই ওই ব্যাপারটা আছে, বা আমার ওই আসবে, বা ওই এসেছিল, ওই হয়েছিল, মানে এরকম ব্যাপারগুলো আসতে থাকে। তো যে যত জড়িয়ে থাকবে তার এগুলো আসবে। আবার কারো আছে যখন সে এই জড়ানো বন্ধনটা কাটিয়ে ফেলে, ও যে আসে ভাই আমার তো ভাই ওখানে যেতে হবে, ওই জায়গা তো আমি ওখানে ছাড়তে পারবো না। তো মাস্টারমশাই প্রথম যে আসতে পারতেন না, জড়িয়েছিলেন, পরবর্তীতে আস্তে আস্তে সেসব জায়গা থেকেও বেরিয়ে খুব নিয়মিত হয়ে গেছিলেন। এরপরে দেখুন আরও মুখ্য প্রশ্ন আছে। হ্যাঁ, বিয়ের কথা, ছেলের কথা। এবার বলে বউ কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? হ্যাঁ, জিজ্ঞেস করছেন যে পরিবার কেমন, ওখানে তো বউ বলে না, বলছে পরিবার কেমন। হ্যাঁ, তো মাস্টারমশাই বলছে যা হয় আর কি, সব বেটা ছেলের একই কথা, বউ অজ্ঞান, বোঝে না কিছু। যেটা হচ্ছে মাস্টারমশাই এটা বলছেন। এছাড়া এই ব্যাপারটা ছিল মাস্টারমশাইয়ের সাংসারিক জীবনে, বউয়ের সাথে তার অনেক অশান্তি অমিলের জায়গা ছিল, এগুলো আমরা কিছু জেনেছি। তো তিনি বলছেন যে আজ্ঞে এমনিতে তো ভালো, কিন্তু অজ্ঞান মানুষে যায় না। তো রামকৃষ্ণ বলছে তাহলে তুমি জ্ঞানী না, তোমার বউ অজ্ঞান, তুমি জ্ঞানী, একদম মুখের উপর বলে দিচ্ছে। হ্যাঁ, তো এখন উনি তো পুরো ঘাবড়ে যাচ্ছে, মানে মাস্টারমশাই এসে একটা জায়গাতে গেছে, চট করে মানে যাকে তাকে বলে দেওয়া, কোনো মানে দ্বিধা নেই। হ্যাঁ, আচ্ছা বউকে বলছো তুমি অজ্ঞান, তুমি তাহলে খুব জ্ঞানী হয়ে গেছে না। তখন মাস্টারমশাই এখানে একটা কোট করছেন যে সেদিনকে আমি বুঝিনি, কিন্তু জ্ঞান অজ্ঞানের অর্থটা সেদিন পরে আমি বুঝেছিলাম। তখন উনি কোট করে বলছেন, এটা পরে লিখেছেন, সেদিন হয়তো উনি বুঝতে পারেননি। বলে যার ঈশ্বর বিষয়ে জ্ঞান আছে সেই জ্ঞানী, আর যে ঈশ্বর বিষয়ে জ্ঞান রাখে না সে হচ্ছে অজ্ঞান। তো অজ্ঞান মানে হচ্ছে ঈশ্বর তত্ত্ব, আপন তত্ত্ব, আত্মতত্ত্ব বিষয়ে যার জ্ঞান আছে সেটাকেই বলে জ্ঞান। আর বাকি সবই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে কি, বিশেষ জ্ঞান, যা এই জগতে চলতে ফিরতে কাজে লাগে। বই টই পড়ে আমরা যেসব জ্ঞান লাভ করি সেগুলো হচ্ছে বিজ্ঞান, বিষয় সম্পর্কিত বিশেষ জ্ঞান। হ্যাঁ, আর যেই জ্ঞান আত্মতত্ত্ব আর ঈশ্বর তত্ত্বের অনুসন্ধান দেয়, বা যার মধ্যে সেই জ্ঞান আছে, তিনিই হচ্ছে জ্ঞানী। এটাই তো উনি এখানে কোট করছেন। এবার শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর আবার খুব মানে এই প্রশ্নগুলো যে এসছে খুব সুন্দরভাবে এসছে। বলছে এবার বলো, হ্যাঁ সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? কারণ কি, তখন সেই সময় ব্রাহ্ম সমাজের খুব চল ছিল। ব্রাহ্ম সমাজে তারা ভাবতো যে ঈশ্বর মানে হচ্ছে নিরাকার, এরকম সাকারের পুজো, প্রতিমা পুজো, মূর্তি পুজো এসবে তারা বিশ্বাসী ছিল না। তারা প্রার্থনা করতো, কিন্তু সেখানে সাকার ভাব ছিল না। তো যেহেতু ওই বিষয়টা সেই সময় খুব ট্রেন্ডি, মানে চলছে। হ্যাঁ, সেই কারণে মানে জিজ্ঞেস করছেন। ওই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাবা ছিলেন, তিনিও এরকমই নিরাকারে বিশ্বাসী ছিলেন। তাদের পুরো পরিবারই এই ধরনের বিষয় ছিল। তো এছাড়া আরও অনেকে ছিল, কেশবচন্দ্র ছিল, তারপরে রাজা রামমোহন রায়, তিনি বড় নাম করা লোকজন, মোটামুটি সব ব্রাহ্ম সমাজী লোক ছিলেন, যে তারা মানে প্রতিমা পূজাতে বিশ্বাস করতেন না, এইসব ব্যাপারটা ছিল। তো যে হ্যাঁ, ওই যে সন্ধিক্ষণ, হ্যাঁ কৃষ্ণ যখন এসছেন তখন সন্ন্যাস মানে হচ্ছে কি, ওই যে বেদের সন্ন্যাস, অর্থাৎ কর্মত্যাগটা তখন মানুষের মধ্যে এত বেশি হয়ে গেছিল যে সবাই সংসার ত্যাগী হয়ে যাচ্ছিল।
হ্যাঁ, তো কৃষ্ণ এসে বলছেন না ওটা হয় না। তো একটা সন্ধিক্ষণে একটা প্রবাহ যখন খুব তীব্র হয়ে গেছে যেটা অনুচিত, হ্যাঁ, সেই বিষয়টাকে পাল্টে দিতে আবার এলেন। তাকে এখন এই কথা সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? এখন মাস্টার প্রথমে বলছেন যে এ আবার কি জিনিস, হ্যাঁ, সাকার নিরাকার প্রথমে জিজ্ঞেস করে নিচ্ছে। তো বিশ্বাস কি, তো যে কোনো বিশ্বাস তো একটাই হতে পারে। হ্যাঁ, তো তিনি একটুখানি ইনিমিনিয়ে বলছেন যে আমার তো নিরাকারটাই ভালো লাগে, যেহেতু পড়াশোনা জানা মানুষ উনি সাকারটার দিকে। আর এছাড়া ব্রাহ্ম সমাজে এইসবের টেন্ডি, আধুনিক মানুষ মানে তখন সব নিরাকার, হ্যাঁ, ব্রাহ্মবাদী হয়ে গেছে সব। তো শ্রীরামকৃষ্ণ বলছে ঠিক আছে, থাক, যে কোনো একটাতে বিশ্বাস থাকলেই হবে, এবার সাকারে থাকুক বা নিরাকারে থাকুক সব কিছুতেই মেনে নিচ্ছে, ওইসবে কিছু যায় আসে না। কারণ হ্যাঁ, তো কারণ হচ্ছে উনি এটা বলছেন কারণ দুটোই সত্য। হ্যাঁ, এখন সে আবার একটু বিপদে পড়ে গেছে মাস্টারমশাই, বলে এ আবার কি, আমরা তো চিরকালই দেখেছি কেউ হয় সাকারি না হয় নিরাকারী। হ্যাঁ, যে সাকারি হয় সে প্রতিমাতে বিশ্বাস করে, নিরাকার ফিকার অত তার মাথা লাগে না। আবার যে নিরাকারে বিশ্বাসী সে একদম প্রতিমা সব বাদ দিয়ে দিচ্ছে। আর ইনি এসে বলছেন যে না, দুই সত্য। তো এটা একটুখানি শুনে অবাক হয়ে গেলেন। এটার ব্যাখ্যা অবশ্যই এই আজকে দ্বিতীয় সাক্ষাতে পরে দিয়েছেন। হ্যাঁ, তো এরপরে তো ওনার একটুখানি যে প্রাথমিক যে একটা মনোভাবনা ছিল, যে ভাবনা নিয়ে উনি দেখা সাক্ষাৎ করতে এসেছিলেন, সেগুলো আস্তে আস্তে ভাঙছে। তো বলছে এই কথাতে আমার যেন তৃতীয়বারের মতো একটা কোথাও একটা ভাবনা চূর্ণ হয়ে গেল। হ্যাঁ, এরকম একটা বিশ্বাসের জায়গা যেন চূর্ণ হয়ে গেল। তো মাস্টারমশাই আবার বলছেন যে ওই সাকার মানে তো সেই মাটির প্রতিমা, এটা বলে মাটির প্রতিমা কি বলছো গো, তো চিন্ময়ী প্রতিমা, চিৎ রূপ প্রতিমা। চিৎ মানে হচ্ছে চৈতন্য স্বরূপে তাকে ব্যাখ্যা করা হয়, চিন্ময়ী প্রতিমা। তো মাস্টারমশাই আবার চিন্ময়ী প্রতিমা খুব বুঝতে পারলেন না, বলে মাটির প্রতিমা চিন্ময়ী, ঠিক আছে, যাই হোক, চুপচাপ আছেন এখানে। তো এখন আবার উনি একটুখানি মাঝখানে একটু বললেন, কি বললেন কথাটা, যে আচ্ছা, মাস্টারমশাই বলছেন আর কি এখানে একটা কথা, যে আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। ওই বললো, এবার রামকৃষ্ণ হেসে বলছে, ওই দেখো জ্ঞান দেওয়া শুরু করলে, হ্যাঁ, বই পুস্তকে জ্ঞান দেওয়া শুরু করলে। হ্যাঁ, বলে কলকাতার বাবুদের একটাই প্রবলেম, কিছু হলেই লেকচার দিতে শুরু করে। বলে এই যে তোমাকে সাকার নিরাকার বলছি, হ্যাঁ, বলে তোমার এত বুঝাবুঝির কী আছে বাবু, তুমি যে বলছো আমাদের বুঝিয়ে দিতে হবে, তো যে পূজা করছে সেই তো বুঝছে, আর যে পূজিত হচ্ছে তারই তো ব্যাপার, মাঝখানে তুমি আবার ঢুকছো কেন? বলে জগতে যা কিছু হচ্ছে যদি কিছু বুঝবার হয় তিনিই বুঝাবেন, আবার কিছু অবুঝ করে রাখলে তিনিই অবুঝ করে রাখবেন। এটা হচ্ছে পূর্ণ বিশ্বাস, যে কথাটা আমরা গীতাতেও বলেছি, যে রূপেই থাকে না কেন, এই যে বহুরূপের যে ছটা, এই বৈচিত্র্যতা জগতে যে আছে, এটাকে মেনে নেওয়া, এবং মেনে নিলেই পূর্ণ বিশ্বাসটা আসে, যে রূপেই আছে, যেভাবেই আছে, তিনিই তো সব হয়ে আছেন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এ তো তারই কথা, রামকৃষ্ণদেব ঠাকুরেরই কথা। তো তাকে তো আর এইভাবে বললে হবে না যে সাকার মূর্তির পূজারী ভাই, তুমি সাকার মূর্তি টুর্তি করছো ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে মনে রেখো এই সাকার মূর্তি কিন্তু কিছু নয়। এত বুঝাবুঝির ব্যাপার নয়, সে এটাকে মেনে করছে, তাকে ওটা মানতে দাও। যেদিন এটা ঝরে যাবে তিনি এটাকে এখান থেকে বার করে দেবেন, দেখবেন এ থেকে এমনিই বেরিয়ে গেছে। প্রথম বেরোবে না। এই জন্য না অনেক সময় আমরা মূর্তি পূজার বিপক্ষে যদি কিছু বলিও, যারা মূর্তি পূজাতে বিশ্বাসী হন তাদের কিন্তু খুব লাগে, কষ্ট হয় তাদের, এবং অনেক সময় তারা বিভিন্ন রকম তেরিয়া হয়ে যায়, মানে রুখে ওঠে, এরকম একটা ব্যাপার, যুক্তি তর্ক মানতে চায় না, ভক্তের যা ভাব আর কি। তো তার যে স্তর বা পর্যায়, যে স্থিতি আছে জীবনে, সেখানে সেটাই ঠিক। আমাদের তো বোঝানোর কিছু নেই, সময় এলে সেই বুঝবে, আর না বুঝলে সে সেখানেই থাকবে, অসুবিধে কিছু নেই। সবার জন্য এই পথ যে একেবারে সামনের দিকে এগোবে তা না, কেউ ওখানেই ধরে বসে থাকবে, এরমও হয়। তো পরে আবার বলছেন যে তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, সেই চেষ্টাটাই করো না, লোককে বোঝানোর চিন্তা ভাবনাটা তোমার মধ্যে কেন আসে? হ্যাঁ, তার মানে নিজের লাভটা আগে দেখো। তুমি যে এসছো সাকারে বিশ্বাসী বলছো, নিরাকারে বিশ্বাসী বলছো, যাই করো তুমি, তাতে তোমার কি লাভ হচ্ছে সেটা দেখো। এইটা না দেখে তুমি আবার কি করছো, ভাবছো যে হ্যাঁ এবার বুঝি একটুখানি মানে বুঝার ব্যাপার আছে। তো এখানে একটা মাস্টারমশাই আবার বলছেন যে ঠিকই তো বললেন, যে আপনি শুতে জায়গা পায় না শঙ্করাকে ডাকে, ব্যাপারটা অনেকটা এরকম। হ্যাঁ, নিজে শোয়ার জায়গা নেই, আবার আরেকজনকে ডেকে নিচ্ছে, বলে তুমি তো আগে শো, তারপরে না তুমি আরেকজনকে ডাকবে। মানে নিজে আগে বোঝো, তারপরে বোঝাবুঝির যে ব্যাপারগুলো আছে সেটা আমরা
মানে উনি বলছেন আর কি, সে পরে ব্যাপারটা আসছে। তো যারা অঙ্কশাস্ত্র, ইতিহাস, সাহিত্য পড়ে তাদের ব্যাপার হয় কি, এরকম বুঝাবুঝির ব্যাপার আছে, যেহেতু বই পড়ে পাঠ করে কিছু লাভ করেছে, ফলে আবার অন্যদেরকে শেখাতে চায়, অধ্যয়ন লাভ করলে অধ্যাপনা করতে চায়। কিন্তু এটা তো ঈশ্বর তত্ত্ব, এটা বোঝানো কারো দায়িত্ব নয়, নিজে বোঝাটাই দায়িত্ব। হ্যাঁ, আমরাও একেবারে শুরুর দিকে সবার কাছে এই ব্যাপারে বলেই নিয়েছিলাম যে এখানে এই যে আমরা যে আলোচনা মানে যোগ দিয়েছি, এখানে কেউ কাউকে বুঝাচ্ছে না, আমরা একটা আলোচনার সুযোগ করেছি, যে যার মতো এখান থেকে যা মানে যেটুকু যার দিয়ে সম্ভব সেটুকু লাভ করে নিয়ে বাড়ি ফিরছি। না এখানে আমি কাউকে কিছু বুঝাচ্ছি, না আপনারা কোনো কিছু বুঝতে এসছেন। এখানে বিষয়টা হচ্ছে আলোচনায় একটা সুযোগ তৈরি হচ্ছে, এই সুযোগের মধ্য দিয়ে যার যেটুকু লাভ সেটুকু তুলে নেওয়াটাই হচ্ছে কাজ। এই যে বাচ্চারা ওদের মতো ওরা তুলছে, আমরা বুড়োরা যারা আছে আমাদের মতো আমরা তুলছি, যার যেটুকু লাভ। এই লাভটা এটা রামকৃষ্ণদেব ঠাকুর এর আগে পরে বিভিন্ন সময় বলছে, তুমি আমটা খাও, এটা মিষ্টত্ব দেখো, গাছের গুণাগুণি করে কি হবে। যারাই এরকম মানে খোঁচাখুচি করেছে বিষয় আশয় নিয়ে, হ্যাঁ, তো তাদেরকে এভাবে তিনি মানে শেখাতেন। তো এরপরে গিয়ে সর্বশেষে শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর একটা কথা বললেন, ওই যে প্রথম যে কথাটা বলছিলেন যে সাকার নিরাকার, বলছে যে এটা যার বুঝার বিষয় সেই বুঝিয়ে দেবে। এটা কীরমভাবে এসছে বলে, যে যেভাবে মেনেছে। বলে এক মা, তার বাড়িতে মাছ এসেছে, এখন তার 5 ছেলে আছে, তো কেউ দেখা যাচ্ছে কারো পেটে পোলাও হয়, পোলাও খেতে আগ্রহী, তার জন্য পোলাও করে দেবে। আরেক ছেলে আছে পোলাও খেতে পারে না, তো মাছ দিয়ে অম্বল করে দেবে, কারো চচ্চড়ি করে দেবে, কেউ কেউ মাছ ভেজে দেবে, বলছে আমি ভাজা খেতে পছন্দ করি। আমাদের বাড়িতে এরকম হয়, মাছ রান্না হলে পরে ও বলছে আমি ভাজা খেতে চাই, ও বলছে ঝোল করতে চাই, ও বলছে এই করতে চাই, মানে যার যেটা ভালো লাগে সে সেরকমভাবে। তো বলছেন আমাদের মাও, আমাদের ঈশ্বরও এরমভাবেই যে পথে যেভাবে এগুতে চায় তাকে সেটা দিয়েই প্রথমে এগুতে দেন। এইভাবে এগুতেই একসময় তার আত্মস্বরূপের কাছাকাছি